তাহসিনের মুখ হা হয়ে গেল। কিন্তু এখনই কেন? আমি বলছি তাই। করবে কি না বলো? কিন্তু এভাবে হঠাৎ করেই বিয়ে করা যায় নাকি? তুমি না বলেছিলে আমি যখন চাইব তখন বিয়ে হবে? হ্যাঁ। তাহলে বিয়ে করব। তার একটু পরেই কাজী অফিসে তাহসিনের দুজন কলিগকে সাক্ষী রেখে তাহসিন স্বর্ণর বিয়েটা হয়ে গেল। স্বর্ণ হাসিমুখে কবুল বললেও তাহসিন ঘেমে অস্থির। স্বর্ণ তার হাত ধরে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ কেন এত? বিয়েই তো করছ। হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে সাহসের কাজ। স্বর্ণ হেসে ফেলল। বিয়ে শেষে মিষ্টিমুখ করে সাক্ষীরা বিদায় নিলেন। স্বর্ণ আবদার করল তাকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাতে হবে। এতদিন ছবিতে দেখে মন ভরেনি। তাহসিন বলল, তুমি বাড়ি ফিরবে না? বিয়ের দিন বাড়ি ফিরব কেন? তোমার সাথে থাকব। মানে কি? বাড়িতে টেনশন করবে না? উহু। বলে এসেছি বাবার বাড়ি যাচ্ছি। এখন বলো তো, হুট করে বিয়ের ভূত মাথায় চাপল কেন? আমার প্রিয় বাবা আমার জন্য একজন পাত্র দেখেছেন। আমেরিকা ফেরত। তিনি আজই আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমার ছবি দেখে নাকি তার দারুণ পছন্দ হয়েছে। আমি তাই রিস্ক নেইনি। তাড়াতাড়ি চলে এসেছি। বিয়েটা হয়ে থাকলে আর চিন্তা নেই। তাহসিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আগে বললেও পারতে। তাহলে বিয়েটা আরেকটু শান্তিতে করা যেত। আমি কত চিন্তা মাথায় বিয়ে করলাম। স্বর্ণ খিলখিল করে হেসে বলল, জানো, বিয়ে করার পর থেকে তোমাকে বেশি সুন্দর লাগছে। এই কথাটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। স্বর্ণর বাবা জাহিদ হাসান চিন্তিত ভঙ্গিতে বারান্দায় হাঁটছেন। শেগুফতা কয়েকবার এসে জিজ্ঞেস করে গেছেন কি হয়েছে। তিনি বলছেন না। এবার তিনি নিজেই শেগুফতাকে ডাকলেন। কিছু বলবে? হ্যাঁ। আচ্ছা, তুমি স্বর্ণর ব্যাপারে কতটা জানো? তুমি যতটা জানো ততটাই। তুমি তো মা, তোমার সাথে মেয়ের একটা আলাদা সম্পর্ক থাকা উচিত ছিল। শেগুফতা হেসে বললেন, তুমি কথা বলছো? হ্যাঁ। অথচ একদিন তুমিই আমাকে বলেছিলে স্বর্ণ আমার নিজের মেয়ে না। তার উপর যেন অতিরিক্ত অধিকার দেখাতে না যাই। কবে বলেছিলাম? মনেও নেই? আর সেই কথাটার জন্য আমার পুরো জীবনটাই বদলে গেল। মানে? কি কথা? তোমার মনে আছে, ছোটবেলায় তুমি মাঝে মাঝে স্বর্ণকে এ বাড়িতে নিয়ে আসতে। আমি বলতাম সবসময়ের জন্য নিয়ে আসতে। কিন্তু তুমি আনতে না খুব একটা। ওর সাথে বেশি সময় থাকাটাও পছন্দ করতে না। আসলে তুমি যেমন স্বর্ণর মাকে পছন্দ করতে না, তেমনি মেয়েকেও না। এখন তোমার টান হয়েছে কারণ তুমি জানতে পেরেছ স্বর্ণ ছাড়া তোমার আর কেন উত্তরাধিকার নেই। জাহিদ সাহেব রাগ হয়ে বললেন, এখন এসব কথা কেন বলছ? শেগুফতা তার রাগকে পাত্তা না দিয়ে বলতে থাকল, একবার তুমি স্বর্ণকে নিয়ে এলে। তখন খুব বৃষ্টি ছিল। মেয়ের দিকে তোমার নজর কোনো দিনই ছিল না। রাস্তায় বৃষ্টি নামার পর তুমি বাচ্চা মেয়েটাকে ভিজিয়ে নিয়ে এলে। রাতের বেলা স্বর্ণর আকাশ পাতাল জ্বর। আমি তাকে ঔষধ খাইয়ে মাথায় পানি ঢেলে ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু সে আমাকে ছাড়ল না। ঘুমের মধ্যেও শক্ত করে জড়িয়ে ধরে রাখল। প্রায় 3 দিন স্বর্ণর জ্বর ছিল। আর 3 দিন আমি ঘরবাড়ির কাজ বাদ দিয়ে ওর সেবা করেছিলাম। মেয়েটা তখন আমাকে মা বলেই ডাকা শুরু করল। একটা বাচ্চা নিষ্পাপ মেয়ে মা বলে ডাকলে কেমন লাগে তুমি জানো? শেগুফতা কেঁদে ফেললেন এ পর্যায়ে। নাক টেনে চোখ মুছে বললেন, আমার এহেন কাজকর্ম তোমার বা তোমার মায়ের কারুরই পছন্দ হল না। তিনি প্রতি বেলায় খোঁচা দিয়ে কথা বলতে শুরু করলেন। বলতেন,
যে মায়ের চেয়ে বেশি আদর কাটতে চায় সে ডাইনি। অবশ্য আমাকে সরাসরি কিছু বলতেন না, ঘুরিয়ে পেঁচিয়ে বলতেন। তিনি চাইতেন আমি তার সেবা যত্ন করি। সতীনের ঘরের মেয়ের প্রতি দরদ দেখে তার হয়তো গা জ্বলে যেত। জাহিদ সাহেব বললেন, যে মানুষটা মরে গেছে তার নামে এসব না বললেই নয়। না, আজকে সব বলবো আমি। স্বর্ণ সুস্থ হওয়ার পরেও এ বাড়িতে রয়ে গেল। আমাকে মা বলে ডাকত, সারাদিন পেছনে পেছনে ঘুরত। তোমরা পছন্দ করছিলে না। প্রতিদিন তুমি আর মা বলতে স্বর্ণকে দিয়ে আসবে ওর মামার বাড়ি। কিন্তু স্বর্ণ রাজি হতো না। যেতে বললেই কেঁদে আমাকে জড়িয়ে ধরে রাখত। আর আমিও চাইছিলাম না ও চলে যাক। এরপর একদিন ওকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করতে। সেদিন ফেরার পথে রিকশা থেকে পড়ে গিয়ে দুজনেই ব্যথা পেয়েছিলাম। স্বর্ণর পা কেটে গিয়েছিল অনেক জায়গায়। সেদিন রাতেই তুমি অসুস্থ মেয়েটাকে মামার বাড়ি দিয়ে এলে। আর আমাকে তোমরা মা ছেলে মিলে কত কথা শোনালে। মা যা যা বলেছিল সেগুলো আমার এতটা খারাপ লাগেনি, কিন্তু তুমি যেগুলো বলেছিলে তার প্রতিটা অক্ষরও আমার মনে আছে। তুমি বলেছিলে, স্বর্ণকে নিজের মেয়ে মনে করার কোনো প্রয়োজন নেই, তুমি সৎ মা, সৎ হয়েই থাকো। আজকে তোমার জন্য ও এত কষ্ট পাচ্ছে। কে জানে কবে মেরাই ফেলবে। আর কখনো ওর মা হতে যাবে না, এমনকি ওকে মা বলে ডাকতেও দেবে না। তখন থেকে আমি স্বর্ণর থেকে একটু দূরেই থাকতাম। সেই ঘটনার পর ওকে তুমি এ বাড়িতে নিয়ে এলে প্রায় 3 বছর পর। তখন ও ছোটবেলার কথা ভুলেই গিয়েছিল। এটাও ভুলে গিয়েছিল যে সে আমাকে মা বলে ডাকত। বড় হওয়ার পর আমাকে সৎ মা জেনে ঘৃণাও করতে শুরু করল। ওর ঘৃণা আমাদের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে দিল। কিন্তু মেয়েটার প্রতি ভালোবাসা কখনো কমেনি আমার। স্বর্ণও সবসময় আমার কাছে মায়ের ভালোবাসা চেয়েছে। মুখে বলেনি, তবে চোখে মুখে তৃষ্ণা দেখতে পেতাম সবসময়। কিন্তু পারিনি কাছে টেনে নিতে। শুধু তোমার জন্য। তুমি তো সারা জীবন স্বার্থটাই বুঝে গেলে। কখনো সম্পর্ক বুঝলে না। আমার ছেলেমেয়ে হবে না জেনে যেদিন স্বর্ণকে ফিরিয়ে আনতে গিয়ে ফিরে এসেছিলে সেদিন আমার সাথে কত খারাপ ব্যবহার করেছিলে মনে আছে তোমার? আর আজ সেই তুমি বলছো মেয়ের সাথে আমার আলাদা সম্পর্ক থাকার কথা? জাহিদ সাহেব সত্যি অনুতপ্ত হলেন। ইদানিং তিনি বেশ অসুস্থ থাকেন। চেহারা ভেঙে গেছে। শেগুফতার কথাগুলো শুনে তার মনের ভেতরটা কেমন ভয়াল অনুতাপে পড়ছে। তিনি অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর বললেন, তুমি আমাকে মাফ করে দিও শেগুফতা। আমিই মা মেয়েকে আলাদা করে রেখেছিলাম। অথচ বুঝতেও পারিনি কত ভুল করছি। তুমি আমাকে মাফ করে দিও। মাফ করে দিও। এক কথা বারবার বলতে লাগলেন জাহিদ সাহেব। তার মাথাটা কেমন ঘুরছে। শেগুফতা অসুস্থতা বুঝতে পেরে স্বামীকে গিয়ে ধরলেন। বললেন, এসব নিয়ে মাথা ঘামিও না। যা হওয়ার ছিল হয়েছে। চলো ঘরে চলো। একটু শুয়ে থাকবে। আমার আরও একটা ভুল হয়ে গেছে শেগুফতা। কি ভুল? আমি স্বর্ণর জন্য একটা ছেলে পছন্দ করেছিলাম। ছেলেটা আমেরিকা থাকে। বেশ ধনী। মূলত এটা দেখেই মনে হয়েছে স্বর্ণকে বিয়ে দিল ও সুখে থাকবে, আরাম আয়েশে থাকবে। স্বর্ণকে গতকাল ফোন করে আমি কথাটা বলতেই ও খুব রিয়েক্ট করল। কিছুতেই নাকি বিয়ে করবে না। আমিও অনেক কিছু বলেছি। আর কড়া করে বলে দিয়েছিলাম আজ যেন ছেলেটার সাথে দেখা করতে আসে। কিন্তু ও আসেনি। ছেলের বাবা আমাকে ফোন করে অনেক কথা শুনিয়েছে। সেজন্য রাগ হয়েছিলাম। স্বর্ণর ফোন বন্ধ। ওর কথা শুনে মনে হয়েছে ওর পছন্দের কেউ আছে। আর আমি সেটা জানার প্রয়োজন মনে করিনি।
আরেকটা বাজে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছিলাম ওর ওপর। শেগুফতা বললেন, তোমার মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী। সে তোমার চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত কখনোই মানবে না। আমি ওর কাছে যাব শেগুফতা। এখনই চলো। শেগুফতা হেসে বললেন, সে এখন ও বাড়িতে নেই। খুব সম্ভবত তার ভালোবাসার মানুষটার কাছে চলে গেছে। শশী ভাবির সাথে কথা হয়েছে। তিনিই বললেন কোথা যেতে পারে স্বর্ণ। জাহিদ সাহেব হা হয়ে তাকিয়ে রইলেন শুধু। তাহসিনের অদ্ভুত রকমের ভালোলাগায় মন ছেয়ে আছে। এই অনুভূতিটা সে আগে কখনো পায়নি। মন থেকে থেকে পুলকিত হয়ে উঠছে। মনের কোনো একটা কোণ যেন ভর্তি হয়ে গেছে কানায় কানায় আনন্দে। যে মেয়েটাকে সে রোজ রাতে স্বপ্ন দেখে, প্রতিটা মুহূর্তে যার কথা মনে পড়ে, যার ছবি দেখে জীবনের মানে খুঁজে পায়, সে মেয়েটি আজ তার স্ত্রী। মেয়েটির ওপর তার সম্পূর্ণ অধিকার আছে। আজ থেকে কোনো ভয় নেই, বাধা নেই। আজীবনের জন্য তাদের জুটি লেখা হয়ে গেছে। তাহসিন স্বর্ণর হাত ধরে হাঁটছে। সবুজ মাঠের মাঝখান দিয়ে হাঁটছে তারা। একপাশে সাদা কাশফুল ছেয়ে আছে। আকাশের রং দ্রুত বদল হচ্ছে। একপাশে গাঢ় নীল, একপাশে হালকা আকাশী, একপাশে লালচে আভা। মনে হচ্ছে রঙগুলো তাদের বলছে, এসো, আমাদের রঙিন জগতে তোমাদের স্বাগতম। তাহসিন বলল, এই চলো এখন। নইলে সন্ধ্যা এখানেই হয়ে যাবে। সন্ধ্যা হলে সমস্যা কি? টর্চ নেই সাথে। গ্রামের রাস্তায় সাপখোপ থাকতে পারে। তাছাড়া অন্ধকারে মেয়েমানুষ নিয়ে হাঁটাচলা করাও ঠিক না। এই তুমি না কলেজের টিচার? এরকম ভীতু কুসংস্কারাচ্ছন্ন লোকের মতো কথা বলছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে পুরোদস্তুর গ্রামীণ হয়ে গেছ। তা খানিকটা হয়েছি। এখানে থাকলে তুমিও এমন হয়ে যাবে। গ্রামের লোকেরা ভূত প্রেতের গল্প বলতে ওস্তাদ। পাশের বাড়ির এক লোক প্রায় এসে ভূতের গল্প জুড়ে দেয়। যেদিন আসে সেদিন আর কাজকর্ম করা হয় না। বসে বসে তার কথা শুনতে হয়। একনাগাড়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে। তবে কথাগুলো মজা লাগে, কখনোই বিরক্ত লাগে না। তাই বলে এসব বিশ্বাস করবে? সব করি না, তবে কিছু কিছু করতে হয়। এখানে এসে আমিও অনেক অদ্ভুত জিনিস দেখেছি যেগুলোর ব্যাখ্যা হয় না কোনো। সে যাই হোক, তুমি চলো বাড়িতে। অসুবিধা হবে না তো আমি থাকলে? তেমন অসুবিধা নেই। শুধু আমার খাটটা ছোট। দুজন শুতে একটু কষ্ট হবে। স্বর্ণ হেসে বলল, সেটা কোনো সমস্যা না মশাই। ওরা বাড়িতে ঢুকে বর্ষর সারপ্রাইজ পেল। তাহসিনের কলিগ দুজন তাদের জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছে। মজার ব্যাপার হচ্ছে বাসর সাজানো হয়েছে বেলিফুল দিয়ে। তাহসিন কথায় কথায় তাদের বেলির বাসরের কথা বলেছিল। ছেলে দুটো মনে রেখেছে। তাহসিন মনে মনে কৃতজ্ঞ হল। অগোছালো ঘরটা গুছিয়ে বাসযোগ্য করেছে, নতুন পর্দা, চাদর বিছানো হয়েছে। স্বর্ণ প্রথমেই একটা ছোটখাটো চিৎকার দিয়ে বলল, এটা কি? তাহসিন ধন্যবাদ দিল দুই বন্ধুকে। রাতে ভাত, গরুর মাংস, সবজি, ডাল রান্না করা হয়েছে। সবাই খাওয়া শেষে তাহসিন স্বর্ণকে শুভরাত্রি জানিয়ে চলে গেল যার যার ঘরে। তাহসিন স্বর্ণর দিকে একটা গিফটের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার বিয়ের উপহার। স্বর্ণ খুলে দেখল একটা শাড়ি। সাদার মধ্যে লাল প্রিন্টের, সোনালি পার। সে বলল, বাহ, এটা কবে কিনলে? এখানে মেলা হয়েছিল কিছুদিন আগে। সেখানে গিয়ে পছন্দ হয়েছে, তাই নিয়ে নিয়েছিলাম তোমার জন্য। দাম কম, তবে সুন্দর। দেখো এখন কত জরুরি কাজে লেগে গেল। বিয়েতে সবাই শাড়ি পরে আর তুমি পরবে না, তাই কি হয়? স্বর্ণ লাজুক মুখে বলল, এখন এটা পরব?
হুম প্লিজ। স্বর্ণ শাড়ি পরে নিল, সাথে কিছু ফুল হাতে, গলায়, কপালে পরে নিল। তাহসিন ঘরে ঢুকে একটা ধাক্কা খেল। স্বর্ণ খাটে বসে আছে, পরনে শাড়ি, শরীরে ফুলের গহনা, চুলগুলো খোলা। বাতাসে উড়ে মুখে এসে পড়ছে। একচিলতে হাসি সৌন্দর্যকে চারগুণ বাড়িয়ে দিয়েছে। শুধু চোখ দুটো বড় ফ্রেমের চশমায় ঢাকা। ঘরে বাতির আলো নিভিয়ে দেয়া হয়েছে। বাইরে বিশাল মোহগনি গাছের মাথায় বসে থাকা আধভাঙ্গা চাঁদটার আলো এসে পড়ছে স্বর্ণর মুখে। তাহসিন কখনো ভাবেওনি তার বিয়ের রাতটা এত সুন্দর হবে। এত এত সাজসজ্জা, গহনা, আত্মীয় স্বজনের ভিড়, ক্যামেরা, আলো সবকিছুর মাঝে কত আনন্দ আর তৃপ্তি থাকে সে জানে না। তবে সেটা যে আজকের আনন্দের ধারে কাছেও আসে না এটা তাহসিন ভালো করেই উপলব্ধি করতে পারে। স্বর্ণ তাকিয়ে আছে। এই চাহনির মাদকতা উপেক্ষা করার সাধ্য কার আছে? এবার শুধু প্রচণ্ড ভালোবাসায় ডুবে যাওয়ার পালা। সকালে ঘুম থেকে উঠেই স্বর্ণ আবদার করল সে কোথাও ঘুরতে যাবে। অনেকদিন যাওয়া হয় না কোথাও। তাহসিন বলল, আজই? আমার ক্লাস আছে তো। কয়েকদিন ছুটি নিয়ে নাও। আচ্ছা, কোথায় যাবে? তা জানি না। কক্সবাজার? না, ভালো লাগে না। সিলেট? গত বছর গেলাম না সিলেট ট্যুরে। বান্দরবন যাবে? ওখানে আমার এক আর্মি বন্ধু আছে, এবছরই জয়েন করেছে। থানচিতে? চলো ঘুরে আসি। যাওয়া যায়। ওখানে নাকি মেঘ ছোঁয়া যায়? সেটা এখন না, বর্ষার দিনে। এখন তো শীতকাল। তবুও চলো, ঘুরেই আসি। পাহাড়ে যাওয়া হয়নি কখনো। আগে ঢাকা যেতে হবে, সেখান থেকে বাসে চট্টগ্রাম। আমি তার আগে কলেজ থেকে ছুটি নিয়ে আসি। তুমি থাকতে পারবে তো একা? খুব পারব। বাড়িটা একটু ঘুরে দেখি ভালো করে। আচ্ছা, ভালো কথা। মাকে ভাবছি বিয়ের কথাটা বলে দেব। কেউ এখনো জানে না। হুম, তবে মা জানলে সমস্যা নেই। সে বলা যাবে। সকালে খাওয়া কি? ভাত। এখানে শহরের মতো রুটি পরোটা হয় না। ওই ছেলেটাই রাঁধবে? হুম। আজ আমি রান্না করি? তাহসিন হেসে বলল, সে তোমার জন্য এখনো বসে আছে। ভোরে উঠে কাজ শুরু করে। এতক্ষণে রান্না হয়েও গেছে। সকালের খাবার ছেলেটা ঘরেই দিয়ে গেল। ভাত, আলু ভর্তা, বেগুন ভাজি আর ডালের বড়া। স্বর্ণ এক প্লেটে ভাত নিয়ে বলল, চলো একসাথে খাব। তাহসিন হেসে দিয়ে বলল, কতদিনের ইচ্ছে ছিল এটা। মোহনার ক্লাস শুরু হয়েছে প্রায় 1 মাস। তার এখানে খুব একটা ভালো লাগে না। হলে থাকতে কষ্ট হয়। তার হলের খাবারও তেমন ভালো না, বাইরে থেকে কিনে আনতে হয়। গনরুমে সবাই গাদাগাদি করে থাকতে হয়। ফ্লোরের বিছানা নোংরা হয়ে থাকে। প্রাইভেসি নেই কোনো। মনের কথা বলার মতো একটা মানুষ নেই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। বন্ধু যারা আছে তারাও স্বার্থপর ধরনের। নিজের প্রয়োজনে যতটুকু মিশতে হয় তারা ঠিক ততটুকুই মেশে। মোহনার পাশের বেডে একটা মেয়ে থাকে খুলনার। নাম রিনি। প্রচুর কথা বলে। শুধু ওর জন্যই মোহনার হলে থাকতে একটু ভালো লাগে। মেয়েটা সারাক্ষণ পাগলামি করে আর বকবক করে মনের সব কথা বলে দেয়। মোহনার ঠিক উল্টো ধরনের, তবুও তার ভালোই লাগে। আজ একটা ক্লাস মাত্র, তেমন ইম্পর্ট্যান্ট না। যাবে না ভেবেও গেল ক্লাসে। স্টুডেন্ট আজকে কম এসেছে। মোহনা পেছনের দিকে একটা বেঞ্চে গিয়ে বসল। তার পাশের সিট ফাঁকা। তাদের ব্যাচে মেয়ে কম, ছেলে বেশি।
মোহনা সারা জীবন গার্লস স্কুল কলেজে পড়েছে বলে ছেলেদের সাথে মেশে না খুব একটা। ছেলেগুলো ওর স্বভাবের সাথে পরিচিত হয়ে গেছে বলে ওকে ঘাটায় না। ক্লাস শুরুর 10 মিনিটের মাথায় কেউ একজন ক্লাসে ঢুকল। স্যার এখনও সবাইকে চিনে উঠতে পারেননি, তাই বুঝতে পারলেন না যে ছেলেটা নতুন এসেছে। তবে ক্লাসের বাকিরা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। কয়েকজন চিনতে পারল, কারণ তারা একসাথে ভর্তি হয়েছে। ওই ছেলে ভর্তি হয়ে একদিনও ক্লাসে আসেনি। মোহনাও ছেলেটাকে দেখে চমকে গেল। এটা সেই ছেলেটা যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন দেখেছিল। ও এখানে ভর্তি হয়েছে, নাকি ভুল দেখছে? মোহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। যদি সত্যি হয় তাহলে আজই তাকে ধন্যবাদ দেবে। একটা ধন্যবাদের ঋণ শোধ হবে জীবনের। রোল কল করার সময় স্যার ছেলেটাকে ধরলেন। দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, এতদিন ক্লাস করনি কেন? ছেলেটা মাথা নিচু করে রইল। স্যার এবার ধমক দিয়ে বললেন, ইউনিভার্সিটি কি মামার বাড়ি যে যখন খুশি আসবে যাবে? ছেলেটা বলল, স্যার একটা সমস্যা ছিল। কি সেটা শুনি? ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেদিন ক্লাস শুরু হয় তার 1 সপ্তাহ আগে আমার বাবা মারা গেছেন স্ট্রোক করে। বাবা মারা যাওয়ার 7 দিন পর মাও মারা যান। আমি বাড়ির বড় ছেলে। ছোট দুটো ভাইবোন আছে। তাদের নিয়ে ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না। স্যারের মন খারাপ হয়ে গেল। তিনি ছেলেটার কাছে গিয়ে কাঁধে হাত রেখে বললেন, বাড়ি কোথায় তোমার? সাতক্ষীরা। এখন ভাইবোনেরা কোথায় আছে? সাভারেই। একটা বাসা ভাড়া নিয়েছি। গার্ডিয়ান কেউ আছে? আজ নানু আছেন। 2 দিন থেকে চলে যাবেন। তারপর আমরাই থাকব। সংসার চালানোর জন্য ইনকাম সোর্স? বাবার টাকা আছে কিছু, চলবে সেটা দিয়ে বেশ কিছুদিন। এর মধ্যে আমাকে কিছু করতে হবে। তোমার যে কোনো দরকারে আমাকে বলো, কেমন? জি স্যার। মোহনার ও মনটা ভীষণ খারাপ হল। সে ক্লাস শেষে ছেলেটার কাছে গিয়ে বলল, আমাকে চিনতে পারছো? ছেলেটা অবাক হয়ে তাকাল। বলল, তুমি এখানে? হ্যাঁ। ভালো। একটা কথা বলার ছিল। কি? তোমাকে অনেক ধন্যবাদ সেদিন সাহায্য করার জন্য। ছেলেটা মুচকি হেসে মাথা নাড়ল। তারপর উঠে চলে যাওয়ার সময় বলল, তোমার নাম? মোহনা। তোমার? রুহান। মোহনা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে ভাবল 1 কাপ চা খেয়ে যায়। মাথাটা ব্যথা ব্যথা করছে। সে বটতলার দিকে হাঁটতে থাকল। রাস্তায় হঠাৎ সে খুব চেনা কাউকে পেছনে থেকে দেখতে পেল। চেনা, খুব চেনা। ছেলেটা মাহাদি? নাকি মাহাদির মতো পেছনে থেকে দেখতে? সে কি এখনো সে মাহাদির ঘোরেই আছে যে উল্টোপাল্টা দেখছে? মোহনা ছেলেটার কাছাকাছি যেতেই ছেলেটা ঘুরে দাঁড়ায়। একদম মুখোমুখি হয়ে যায় মোহনা মাহাদি। মোহনা অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহাদি একগাল হেসে বলে, তোমার সাথেই দেখা করতে এসেছি মোহনা। মোহনা কাট কাট গলায় বলল, আমার সাথে কি কাজ? চলো হাঁটতে হাঁটতে বলি। শিমুল, পলাশ ফুলগুলো লাল টকটকে হয়ে রূপের আগুন ছড়াচ্ছে। লাল শাপলায় ছেয়ে আছে লেকগুলো। পিছালা সমান পথে হাঁটছে দুজন। কথা বলছে না কেউ। মোহনা বুঝতে পারছে না তার সাথে কোনো কথা বাকি রয়ে গেছে। মাহাদি একটু পর নীরবতা ভেঙে বলল, ভালো আছো তুমি? সেটা জানার প্রয়োজন নেই। যেটা বলতে এসেছো বলো। মাহাদি একটু সময় নিয়ে বলল, আমি তোমার থেকে দূরে গিয়ে বুঝতে পেরেছি যে। কি? আমি তোমাকে ভালোবাসি মোহনা।
মোহনা এরকম কিছুই আশা করেছিল। সে হেসে বলল, তাই নাকি? আর ইলোরা? ওর জন্য আমার তেমন অনুভূতি কাজ করে না যেটা তোমার জন্য করে। এখন বুঝি আমি ওকে কখনো ভালোই বাসিনি। তাহলে এতদিন ওর সাথে ছিলে সেটা? ঘোরের মধ্যে কত কিছুই তো করা যায়। তা তুমি যে আমাকে ভালোবাসো সেটা কবে বুঝতে পারলে? এই 7 মাসে? হ্যাঁ, 7 মাসে প্রতিটা দিন আমি তোমাকে মিস করেছি। তাহলে আগে আসনি কেন? বুঝতে পারছিলাম না কি করে আসব। তোমাকে যে কষ্টটা দিয়েছি তারপর তোমার কাছে ফেরার আর কোনো মুখ ছিল না আমার। কানাডায় চলে যাওয়ার কথা ছিল না? এখনো যাওনি কেন? তোমার জন্য। মাহাদি মোহনার হাত ধরে ফেলল। বলল, তুমি আমাকে ফিরিয়ে দিও না মোহনা। তোমাকে ছাড়া মরে যাব। মোহনা হাত ছাড়িয়ে নিল সাথে সাথেই। কড়া গলায় বলল, এরপর আর কখনো আমার হাত ধরবে না। মাহাদি যেন বোকা বনে গেল। বলল, তুমি আমাকে মাফ করবে না? মোহনা খিলখিল করে হাসল এবার। বলল, ইলোরার সাথে তোমার ব্রেকআপ হয়েছে 3 মাস হলো তাই না? তুমি ব্রেকআপের কথা জানলে কি করে? ইচ্ছে থাকলে উপায় হয়। ইলোরার সাথে আমার যোগাযোগ ছিল। মাহাদি হা হয়ে গেল। মোহনা বলল, তুমি কানাডা যেতে পারোনি কারণ তোমার পাসপোর্ট নিয়ে কিছু ঝামেলা হয়ে গিয়েছিল। আর ইলোরার এর মধ্যে নতুন বয়ফ্রেন্ড হয়েছে। সে আর তোমাকে চায় না। তুমি কিছুদিন ওর পেছনে পড়েছিলে। ওখানে যেতে পারছিলে না বলে কিছু বলতে পারছিলে না। এখন এসেছো আমার কাছে। কেন? একটা মেয়ে জীবনে খুব প্রয়োজন তাই? তোমার কথা কিছুটা ঠিক হলেও পুরোটা ঠিক নয়। আমার একটা মেয়েরই যদি দরকার হতো তাহলে তোমার কাছে আসতাম না। আমার একটা ইশারায় মেয়ের লাইন হয়ে যাবে। মোহনা এবার মাহাদির দিকে ভালো করে তাকালো। খানিকক্ষণ দেখে নিয়ে বলল, তোমার মুখটা খুব সুন্দর। এটার জন্যই এত অহংকার? কয়দিন থাকবে এই চেহারা? আর 10 বছর? 20 বছর? তারপর তোমার চামড়াও ঝুলে যাবে। গায়ের রং ময়লা হয়ে যাবে। চুল সাদা হয়ে যাবে। তখনও রূপের অহংকার থাকবে তো? আমার ক্লাসের যে সুন্দরী মেয়েটা তোমার পেছনে পড়েছিল, তুমি তার সাথে গত 2 মাস প্রেম করনি? শুধু তাই না, একাধিকবার তাকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছ। ফেসবুকে তোমার অসংখ্য প্রেমিকা। সবাইকে কিছুদিন ব্যবহার করে ছেড়ে দাও। আর এটা তোমার বহুদিনের পুরনো অভ্যাস। এ জীবনে তোমার একটা প্রেমিকাই অনেক দিন ছিল। সে হল ইলোরা। মেয়েটা বোকা ছিল। তোমার কথা বিশ্বাস করে বিয়ের আশায় এতদিন ছিল সাথে। আর তুমি ছিলে তার সৌন্দর্যের টানে। আমি আর ইলোরা একসাথেই তোমার মুখোশে ঢাকা আসল রূপটা দেখতে পেয়েছি আর সেজন্যই ও তোমাকে ছেড়ে দিয়েছে। কথাগুলো কি মিথ্যে? রাগে, অপমানে মাহাদির মুষ্টিবদ্ধ হাতের রগ ফুটে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে আছে। মনে হচ্ছে এখনই বুঝি তেড়ে আসবে মোহনাকে মারতে। মোহনা বলে গেল, তুমি সেদিন আমাকে চুমু খেয়েছিলে। সেটাও তোমার প্ল্যান ছিল। তুমি চেয়েছিলে আমাকে আরো দুর্বল করে দিতে। মেয়েদের ফিলিংস নিয়ে খেলতে খুব ভালো লাগে তোমার তাই না? সেজন্য সেদিন ওভাবে ফেলে রেখে চলে যাওয়ার ভান করেছিলে। আজ এসেছ, ভেবেছ তোমাকে দেখে গলে যাব? প্রেম করব তোমার সাথে? তারপর অন্য সবার মতো আস্থা করে ফেলে চলে যাবে? মোহনা। মোহনা শান্ত গলায় বলল, আমাকে শেষ করতে দাও। আমি তোমার একটা প্রজেক্ট ছিলাম যেটার পেছনে অনেকটা সময় দিয়েছ তুমি। প্রথমে অনিককে লাগিয়েছিলে আমাকে নজরে রাখার জন্য। আমি কেমন সেটা ভালোভাবে জেনে তারপর এসেছিলে সর্বনাশ করতে। কিছুদিন প্রেমের অভিনয় করেছিলে।
তারপর হুট করেই বলে দিল আমরা বন্ধু। তুমি অন্য কাউকে ভালোবাসো। মেন্টালি প্রেশার দিতেই এটা করেছিলে। আর তারপর সেদিন ডেকে নিয়ে তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির পূর্ব শত্রুতার জের ধরেই কাজটা করেছ তুমি। মা ঠিকই বলেছিল খারাপ গাছের ফল কখনো ভালো হয় না। তোমার বংশেই সমস্যা। মাহাদি এবার ভীষণ জোরে মোহনার গালে থাপ্পড় দিল। ছিপছিপি শরীরের মোহনা ছিটকে পড়ল রাস্তায়। কনুইয়ের জায়গাটা ছিলে গেল। মাহাদি তাকে ওঠানোর কোনো চেষ্টা করল না। বলল, তোর মতো বিচ্ছিরি আর স্টুপিড মেয়েমানুষের পেছনে সময় নষ্ট করাই ভুল হয়েছে। আমার মতো ছেলে যে তোর সাথে এতদিন কথা বলেছে তাতে তোর সারা জীবন ধন্য। মোহনা আর কিছু বলতে পারল না। মাহাদি গটগট করে হেঁটে চলে গেল। পাহাড়ের উপর নীল শাড়ি পরে স্বর্ণ হাত দুটো মেলে দিয়ে দাঁড়িয়ে আছে। তাহসিন বলল, আকাশের সাথে তোমার রং মিলে গেছে আজ। নীল নীল। তোমারও উচিত ছিল নীল কিছু পরা। থাক, আমি না হয় তোমায় দেখি। স্বর্ণ হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো সামনে যাই। আঁকাবাঁকা রাস্তা, পথের পাশে রং বেরঙের বুনোফুল, সতেজ বাতাসের মধ্যে দিয়ে তারা হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে সামনে। যে কেউ দেখলে বলবে এরা বুঝি পৃথিবীতে থেকেও নেই। নিজেদের অন্য একটা জগৎ তৈরি করে নিয়েছে। বান্দরবন আসার পর থেকে স্বর্ণ তাহসিনের দিনগুলো স্বপ্নের মতো কাটছে। তারা ভোরবেলা একসাথে সূর্য ওঠা দেখে, সন্ধ্যায় সূর্যাস্ত। রাতে তাহসিন স্বর্ণকে আকাশের তারা চিনিয়ে দেয়। মুগ্ধ হয়ে রূপথার গল্প শোনে স্বর্ণ। আর মাত্র দুদিন থাকবে, তারপর চলে যেতে হবে। স্বর্ণর ইচ্ছে করে এখানেই থেকে যেতে। রুহান প্রতিদিন মোহনার জন্য অপেক্ষা করে। মেয়েটা গত 3 দিন ক্লাসে আসেনি। কোনো সমস্যা হয়নি তো? আজ কি আসবে? ভাবতে ভাবতে দরজার দিকে তাকাতেই মোহনাকে দেখতে পায়। মুখটা ওড়না দিয়ে ভালোভাবে ঢাকা, চোখ দুটো বিষণ্ণ। কি হয়েছে মেয়েটার? ক্লাস শেষে রুহান নিজে থেকে কথা বলতে যায় মোহনার সাথে। জিজ্ঞেস করে, কেমন আছো? মোহনার তখন কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে। সে কথাটাও বলতে পারে না। গালে আঙুলের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে। যাচ্ছে না। মোহনা ইশারা দিয়ে বলল, গলা ভাঙা, কথা বলতে পারবে না। রুহান বলল, তোমার কিছু হয়েছে? কেউ কিছু বলেছে মোহনা? আমাকে বলতে পারো। আমি নিজেও কষ্টে থাকি। আরেকজনের কষ্টের সাথে নিজেরটাও যদি শেয়ার করে নেই তাহলে দুজনের কষ্টই কমবে। মোহনা ছলছল চোখে রুহানের দিকে তাকাল। এই ভালোবাসাহীন জায়গায় এসে প্রথমবারের মতো ওর মনে হয় কেউ একজন সত্যি বন্ধু হতে চাইছে। এর গলায় দরদ আছে, সত্যিকারের কষ্ট আছে, তার কথা শোনার ইচ্ছে আছে। মোহনা কোনো মতে বলল, আমি কথা বলতে পারছি না। কি করে বলবো? রুহান বলল, ঠিক আছে। গলা ঠিক হলে বলো। এখন কোথায় যাবে? হলে। সারাদিন হলেই থাকো নাকি? চলো, ফুচকা খাই। মোহনার ফুচকা ভীষণ প্রিয়, কিন্তু একা খেতে ইচ্ছে করে না। ভার্সিটির বন্ধুদের সাথেও ভালো লাগে না। সেই স্কুল কলেজের বন্ধুদের সাথে খাওয়ার মজাটা পায় না কখনো। রুহানের এক কথায় তাই সে রাজি হয়ে গেল। ফুচকা খেয়ে অনেকক্ষণ ঘুরে ফিরে যখন হলে ফিরল তখন সে লক্ষ্য করল তার মন ভালো হয়ে গেছে। অনেকদিন পর একটা আনন্দময় দিন গেল। রাতে শুয়ে ফেসবুকে লগইন করতেই রুহানের মেসেজ এলো, ভালো আছো? হ্যাঁ। তুমি? ভালো। কি করছো? শুয়ে আছি। তুমি? আমিও। একটা কথা জিজ্ঞেস করি?
করো। কিছু মনে করবে না তো? না। তোমার গালে দাগ দেখেছি আজকে। খুব সম্ভবত চড়ের দাগ। কি হয়েছে বলা যাবে আমাকে? তুমি তো একা হলে থাকো। তাহলে কে তোমার গায়ে হাত দিয়েছে? তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো? চাইলে বলতে পারো। মোহনার এখন সহজে কোনো ছেলেকেই বিশ্বাস হয় না। সে জিজ্ঞেস করল, তোমাকে কেন বলবো? তোমার উদ্দেশ্য কি বলো তো? সকাল থেকেই পেছনে পড়ে আছো? রুহানের মন খারাপ হল। মেয়েটা এভাবে বলতে পারল? সে তো ভালোভাবেই জিজ্ঞেস করেছিল। সে লিখল, বলতে না চাইলে বলবে না। আমার কোনো উদ্দেশ্য নেই। তোমাকে দেখে মনে হয়েছে সাপোর্টের প্রয়োজন, তাই কথা বলেছি। ভুল হয়ে গেছে। সরি। মেসেজটা দেখে মোহনার বেশ খারাপ লাগল। সে নিজের অজান্তেই এতিম ছেলেটাকে কষ্ট দিয়ে ফেলল না তো? এদিকে রুহান অফলাইন হয়ে গেছে। অনলাইনে আসছেও না। মোহনা অনেকক্ষণ অপেক্ষা করল। না, খবর নেই তার। রুহানের নাম্বার আছে। সে কি ফোন করবে একবার? ভাবতে ভাবতে প্রায় 11টা বেজে গেল। মোহনা পড়ার চেষ্টা করেছিল, হচ্ছে না। রুহানের সাথে কথা বলতে হবে। আগামীকাল শুক্রবার। শুক্র, শনি পরপর 2 দিন ছুটি। দেখা হবে না রুহানের সাথে। ছেলেটা হয়তো সত্যি তার দুঃখে পাশে দাঁড়াতে চেয়েছে। মোহনা 11:30টার দিকে বারান্দায় গিয়ে রুহানকে ফোন করল। ঠান্ডা বাতাস দিচ্ছে। বারবার কেঁপে উঠছে মোহনা। বকুল ফুলের ঘ্রাণ ভেসে আসছে হাওয়ায়। কয়েকবার রিং হওয়ার পর রুহান ফোন ধরল। হ্যালো। মোহনার গলা একটু ঠিক হয়েছে এখন। সে বলল, তুমি কি রাগ করেছ? না। কেন রাগ করব? আমি ওভাবে বলেছি বলে। তুমি আমাকে বিশ্বাস করছো না। ভাবছো আমি খারাপ ছেলে। বাজে উদ্দেশ্যে তোমার পেছনে ঘুরছি। ভাবতেই পারো। এতে তোমার দোষ নেই। আমি সত্যি তাই ভেবেছিলাম। তাহলে এখন ফোন করলে কেন? এখন মনে হচ্ছে তুমি ভালো। রুহান শব্দ করে হাসল। বলল, দাঁড়াও। বারান্দায় যাই। কথার শব্দে ভাই উঠে যাবে। তুমি ভাইবোনদের সাথে থাকো। কত ভালো। আমি থাকি একা। না খেলেও কেউ জিজ্ঞেস করে না। খেয়েছো মোহনা? মোহনা হেসে দিয়ে বলল, খেয়েছি। তুমি? আমিও। কি খেয়েছ? ভাত, আলু ভর্তা, ডাল। তুমি? খিচুড়ি। আমার বোনটার খুব পছন্দ। আমিই রান্না করেছিলাম। মজা যদিও হয়নি তেমন। নতুন নতুন শিখছি রান্না। মোহনা রুহানের কথা শুনতে পেল না। তার আবির ভাইয়ার কথা মনে পড়ছে। আবির ভাইয়া তাকে কত আদর করত। কত কিছু কিনে খাওয়াতো, মা বাবাকে লুকিয়ে অন্যায় আবদারগুলো পূরণ করে দিত। ভাইয়ের আদর সে আর কোনো দিন পাবে না। কখনো না। মোহনা কান্না থামাতে পারল না। নিঃশব্দে চোখ গড়িয়ে জলের ধারা নামল। ওদিকে রুহান বলেই যাচ্ছে। বেশ খানিকক্ষণ বকবক করার পর বলল, মোহনা, শুনতে পাচ্ছ? মোহনা তখন কথা বলার অবস্থায় নেই। সে ফ্লোরে বসে মুখে ওড়না চেপে কাঁদছে। রুহান একটু চুপ থেকে বলল, তুমি কাঁদছ কেন মোহনা? মোহনা বিস্মিত হল। ছেলেটা বুঝল কি করে? সে চোখ মুছে কয়েকবার কেশে গলা পরিষ্কার করে বলল, তোমাকে কে বলল আমি কাঁদছি? বুঝতে পারলাম কেন যেন। সবকিছু বুঝতে হয় না। রাখছি আমি। শোনো। বলো। তোমাকে দেখতে ইচ্ছে করছে।
এখন? কাল সকালে হলেও হবে। দেখা করবে? মোহনা কিছু বলল না। রুহান বলল, আমি ভোর 6:30টায় অপেক্ষা করব। মুন্নি সারণীতে। ইচ্ছে হলে এসো। ফোন কাটার অনেকক্ষণ পরেও মোহনা ফোনটা কানে ধরে রাখল। কেন রাখল কে জানে। শীত শেষের দিকে। তবুও শেষ রাতে ভালোই ঠান্ডা লাগে। মোহনা সারারাত ঘুমায়নি। সকালের দিকে চোখ লেগে এসেছিল। আবার কি একটা স্বপ্ন দেখে চমকে উঠে গেল। 6টা বাজে। সেই উঠে হাত মুখ ধুয়ে চুলটা বেনি করে নিল। একটা পাতলা শাল গায়ে জড়িয়ে বের হয়ে গেল হলো থেকে। ভোরবেলা পাখিরা মাত্র জেগে উঠেছে। এক একজন চেঁচিয়ে যেন অন্যের ঘুম ভাঙিয়ে দিচ্ছে। রাস্তায় একটা দুটো মানুষ হাঁটতে বের হয়েছে। শিউলি ফুলগুলো পথজুড়ে গালিচা বিছিয়ে রেখেছে। মোহনার মনে হলো সব তার জন্য। এত সুন্দর পৃথিবীটা একটু ভোরবেলা উঠলেই দেখা যায় সে কখনো জানতই না। জায়গামতো পৌঁছে মোহনা রুহানকে দেখতে পেল। ঘুম থেকে উঠে চুলটাও আঁচড়ায়নি। চেহারায় রাত জাগার ক্লান্তি। তবে চোখ দুটো উজ্জ্বল। মোহনাকে দেখে একগাল হেসে রুহান বলল, কেঁদে চোখের 12টা বাজিয়েছ। লোকে দেখলে বলবে চোখ উঠেছে। মোহনা কেন যেন লজ্জা পেল। রুহান বলল, চলো পুরো ক্যাম্পাস চক্কর দিয়ে আসি। এখানেই ভালো লাগছে। উহু। চলো তো। চা খেতে হবে। এখানে বসলে ঘুমিয়ে যাব যখন তখন। তারা হাঁটতে শুরু করল। দূরে গাছের মাথায় আবছা রোদের আভাস। রুহান বলল, জানো, আগে বাবার সাথে হাঁটতে বের হতাম। প্রতিদিন। গ্রামের রাস্তা ধরে অনেক দূর চলে যেতাম। বাবা ছিলেন ভীষণ স্বাস্থ্য সচেতন। কখনো সকালে ঘুমাতে দিতেন না। কত চাইতাম একদিন ঘুমাতে। পারতাম না। সকাল না হতেই ডাকাডাকি শুরু। বিরক্ত হতাম খুব। কিন্তু হাঁটতে বের হয়ে সকালের রূপটা দেখে বাবাকে মনে মনে ধন্যবাদ দিতে দিতে বাড়ি ফিরতাম। বাবা চলে যাওয়ার পর আর সকালে বের হওয়া হয়নি। আজ বহুদিন পর সকাল দেখছি। মোহনা আহত স্বরে বলল, তোমার অনেক কষ্ট তাই না? বাবা মা না থাকলে কেমন লাগে আমি জানি না। তোমাকে সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই রুহান। দিতে হবেও না। শুধু শুনলেই হবে। রুহান আরও অনেক কথা বলল। মায়ের কথা, ভাইবোনের কথা, গ্রামের কথা। সুন্দর সাজানো গোছানো জীবনটা এলোমেলো হওয়ার গল্প। মোহনার কখনো কষ্ট হল, কখনো আনন্দ হল। সে বিশেষ কোনো কথা বলল না। সব শেষে রুহান বলল, তোমার অনেকটা সময় নষ্ট করলাম। এত ফরলাম হওয়ার প্রয়োজন নেই। আমার খুব ভালো লেগেছে। এখন থেকে প্রতিদিন চলে আসবে, এভাবে হাঁটব। সত্যি? ঠিক আছে। রুহানের গলায় আনন্দ ঝরে পড়ল। আজকে তুমি গল্প বলেছ, কাল আমি বলবো। সব বলবো তোমাকে। বন্ধু ভাবছ তাহলে? আমরা অনেক আগেই বন্ধু হয়ে গেছি রুহান। একটা বছর কোথা দিয়ে পার হলো বুঝতে পারল না কেউ। স্বর্ণর কাছে সময়টা স্বপ্নের মতো কেটেছে। তার ঝোঁকের মাথায় হুট করে বিয়ে করার ব্যাপারটা বড় মামি খুব সুন্দরভাবে সামাল দিয়েছেন। সে শুধু বড় মামিকেই বলে গিয়েছিল সেদিন। ওদিকে তাহসিনের মা বিয়ের কথা জেনে খুশি হলেও বাবা হননি। আজ স্বর্ণকে তার বাড়ি নিয়ে যাবে তাহসিন। বলতে গেলে আজ তাহসিনের বাবার কাছে ইন্টারভিউ দিতে হবে স্বর্ণকে। সে ভয়ে ভয় পাচ্ছে। রেডি হতে হতে দেখল মোবাইলে মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করল সে। শেগুফতার মেসেজ, ডোন্ট ওয়ারি চাইল্ড। ইউ আর দ্য প্রিটিয়েস্ট গার্ল অফ দ্য ওয়ার্ল্ড। নো ওয়ান ক্যান রিজেক্ট ইউ।
স্বর্ণর মুখে একচিলতে হাসি ফুটে উঠল। সে রিপ্লাই দিল, থ্যাংক ইউ মা। স্বর্ণর সাথে শেগুফতার সম্পর্কটা কিভাবে যেন ঠিক হয়ে গেল। একদিন ভোরবেলা তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন তার কাছে। এসেই জড়িয়ে ধরে বললেন, একবার আমাকে মা বলবে স্বর্ণ? একবার? আমি আর পারছি না। স্বর্ণ অবাক হয়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সে বলল, কি হয়েছে আপনার? কিচ্ছু না। তুমি শুধু একবার মা বলে ডাকো। আমি আপনাকে সারা জীবন মা বলে ডাকতে চাই। শেগুফতা কেঁদে ফেললেন। স্বর্ণর মাথায় চুমু খেয়ে বললেন, তুই আমার মেয়ে। আমাকে নয়তো কাকে মা বলবি? ভাবতে ভাবতে স্বর্ণ লিপস্টিকটা লাগিয়ে ফেলল। একটা হালকা সবুজ চমৎকার তাঁতের শাড়ি পরেছে। সুন্দর লাগছে তাকে। তাহসিন এসে দরজায় দাঁড়াল। হয়েছে তোমার? হ্যাঁ। সুন্দর লাগছে। তোমাকেও। এই চলো তাড়াতাড়ি। বাবা কিন্তু দেরি একদম পছন্দ করেন না। তাহসিন রিকশার হুড উঠিয়ে দিল। স্বর্ণ বলল, মাথায় লাগবে। লাগবে না। মাথা নিচু করে আমার দিকে দিয়ে রাখো। যা রোদ। হুড না তুললে পড়ে যাবে তো। স্বর্ণ তাহসিনের কাঁধে মাথা দিয়ে রাখল। বলল, আচ্ছা, তোমার বাবা আমাকে পছন্দ না করলে? তোমার সাথে আমি থাকব। বাবা না। উনার পছন্দ ফ্যাক্ট না। জাস্ট দেখার জন্য নিয়ে যাচ্ছি। যেখানে আমাদের বিয়ে অলরেডি হয়ে গেছে সেখানে তার বলার আর কি থাকবে? আর যদি নিতান্তই পছন্দ না করেন তাহলে আমরা আলাদা থাকব। তবে এত ভাবতে হবে না, বাবা তোমাকে পছন্দ করবেন। তাই যেন হয়। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে স্বর্ণ বলল, এটাই বাড়ি? হ্যাঁ। তাহসিন কলিং বেল চাপার সাথে সাথেই গেট খুলে দিল ইয়াসমিন। স্বর্ণ তাকে সালাম দিল। ইয়াসমিন খুশিতে হতবাক হয়ে গেলেন। হা করে স্বর্ণর দিকে চেয়ে রইলেন বহুক্ষণ। তারপর জড়িয়ে ধরলেন তাকে। জিজ্ঞেস করলেন, কেমন আছো মা? ভালো। আপনি? আমার এখন ভালো থাকা শুরু হল। এবার তিনি তাহসিনের দিকে তাকালেন। ছেলের সাথে অবশ্য কিছুদিন আগে দেখা হয়েছিল, তবে বাড়িতে নয়, বাইরে। তিনি বললেন, ভেতরে আসবি না বাবা? তাহসিন বলল, আজ ভেতরে যাওয়ার জন্যই এসেছি মা। পুরো 3 বছর পর সে বাড়িতে ফিরল। চারপাশে চোখ বুলাল। আগের মতোই আছে। নিজের অজান্তেই তাহসিনের চোখের কোণে পানি জমল। সে অতি সন্তর্পণে পানিটা মুছে ফেলল। মাকে জিজ্ঞেস করল, বাবা কোথায়? ঘরে আছেন। তোরা আসবি বলে সকাল থেকে তার যা ছটফটানি। খায়নি ভালো করে। তাহসিনের বুকের ভেতরটা কেমন করে উঠল। এর মাঝে বাবার সাথে 2-3 বার ফোনে কথা হলেও দেখা হয়নি একবারও। মনে হচ্ছে অনন্তকাল দেখেনি তাকে। স্বর্ণ তাহসিনের ব্যাপারটা বুঝতে পেরে তার হাত ধরল। চোখের ইশারায় বলল, সব ঠিক আছে। সেই সময়ই জামিল সাহেব ড্রয়িং রুমে এলেন। তাহসিন দেখল বাবার বয়স যেন 3 বছরে একটু বেশিই বেড়ে গেছে। চোখ দুটো গর্তে বসে গেছে। চোখে চশমা। শরীর আগের চেয়ে ভারী। জামিল সাহেব তাহসিনকে ভালো করে দেখে বললেন, কেমন আছো? ভালো বাবা। তুমি কেমন আছো? জামিল সাহেব মাথা নাড়লেন। কি বোঝালেন বোঝা গেল না। এবার তিনি স্বর্ণর দিকে তাকিয়ে বললেন, তুমি স্বর্ণ? স্বর্ণ বলল, জি। তারপরেই মনে হলো সালাম দেয়া হয়নি। মনে মনে নিজেকে বকতে থাকল সে। জামিল সাহেব কাছে এসে স্বর্ণর মাথায় হাত রেখে বললেন, ভারী মিষ্টি মেয়ে তো। স্বর্ণর চোখে পানি চলে এলো।
সে ভেবেছিল তাহসিনের বাবা রাশভারী কোনো লোক হবেন, কঠিন কঠিন প্রশ্ন করবেন, কিন্তু এ তো দেখা যাচ্ছে মাটির মানুষ। সে নিচু হয়ে শ্বশুরকে সালাম করে ফেলল। জামিল সাহেব তাড়াতাড়ি স্বর্ণকে তুলে দিয়ে বললেন, পায়ে হাত দিতে হয় না মা। দাঁড়িয়ে আছো কেন তোমরা? বসো বসো। তারা বসলে ইয়াসমিন তাদের জন্য চা নাশতা নিয়ে এলেন। জামিল সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে তাহসিনকে জিজ্ঞেস করলেন, ইউনিভার্সিটিতে জয়েন করছো কবে? নেক্সট মান্থ। খুব ভালো। এবার জামিল সাহেব তাহসিনের দিকে একটু ঝুঁকে এসে বললেন, বাড়িতে ফিরছ তো এখন? তুমি শর্ত পূরণ করেছ, এবার ফিরে আসার কথা। হ্যাঁ, এই সপ্তাহেই চলে আসব। আজকেই এসো। সমস্যা কোথায়? বাবা, মেসে কিছু জিনিস আছে, আর কিছু কাজও আছে, সব গুছিয়ে একেবারে আসব। আর বৌমাকে একেবারে কবে এনে তুলবে? তাহসিন একবার স্বর্ণর দিল তাকিয়ে আবার বাবার দিকে ফিরে বলল, যেদিন তোমরা বলবে। তাহলে আমরা একেবারে অনুষ্ঠান করেই বউ ঘরে তুলব। শুরু থেকে সব হবে। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বিয়ের কথা শুনে স্বর্ণ লজ্জায় লাল হয়ে গেল। 1 বছরের পুরাতন বিয়েতে অনুষ্ঠান হবে, ভাবতেই কেমন যেন লাগে। জামিল সাহেব চায়ের কাপটা রেখে সোজা হয়ে বসলেন। তাহসিনের দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি সবসময় চেয়েছি তুমি বিসিএস ক্যাডার হও, নয়তো ভালো চাকরি করো, অথবা ব্যবসা শুরু করো। কখনো ভাবিনি এসবের বাইরেও কিছু আছে। ভাবতাম লেখালেখি, শিক্ষকতা করে জীবন চলে না। কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করেছ। বিজনেসম্যান বা উচ্চপদের চাকুরিজীবী হলে হয়তো তোমার নাম হতো, অনেক টাকা ইনকাম করতে পারতে। কিন্তু জনপ্রিয় লেখক হয়ে তুমি যে মানুষের ভালোবাসা পেয়েছ তার কোনো তুলনা হয় না। তোমাকে লোকে কি পরিমাণে পছন্দ করে আমি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আবার এখন নামকরা ইউনিভার্সিটিতে জয়েন করছ, সেখানকার ছাত্রদের পড়াবে, সম্মানই আলাদা। আসলে আমি কখনো তোমার দিক থেকে ভেবে দেখিনি। একটা ব্যাপার খুব ভালোভাবে আমি বুঝতে পেরেছি যে সন্তানদের তাদের পছন্দ অনুযায়ী পেশা বেছে নেওয়া উচিত। চাপিয়ে দেয়া জিনিস কখনো জীবনকে এগিয়ে নেয় না, টেনে নিয়ে যায় শুধু। সারা জীবন এক ক্যারিয়ারের কথা ভেবে ভেবে নিজের জীবনে কখনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারিনি, কারো উপকার করার কথাও ভাবিনি। অথচ তুমি এতটুকুন জীবনে কি কি করেছ ভাবলেই আমার অবাক লাগে। আমার গর্ব হয় তোমাকে নিজের ছেলে বলতে। তাহসিন মাথা নিচু করে রইল। বাবার মুখে প্রথমবারের মতো সে সত্যিকারের প্রশংসা শুনছে। ভেতরে ভেতরে তার কি চলছে সেই জানে। জামিল সাহেব এবার হেসে দিয়ে বললেন, জানো, লোকে আমাকে হিংসে করে বলে এমন ছেলে আমাদের হলো না কেন? আমার বন্ধু, কলিগ সবাই তোমার লেখা নিয়মিত পড়ে আর অবাক হয়ে বলে এত অল্প বয়সী একটা ছেলের চিন্তা ভাবনা এত গভীর কেন? জামিল সাহেব তাহসিনের কথা বাদ দিয়ে এবার স্বর্ণকে বললেন, আমি তোমার সম্পর্কে সব শুনেছি মা। আমি কার সাথে কথা বলবো বিয়ের ব্যাপারে? তোমার বাবা নাকি নানু? বাবার সাথেই কথা বলতে পারেন। ঠিক আছে। জমিল সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, আসছি একটু। মিনিটখানেক পর তিনি শোবার ঘর থেকে বের হলেন হাতে একগাদা কাগজ নিয়ে। ওয়াটারপ্রুফ ব্যাগে রাখা কাগজগুলো তাহসিনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তোমার আঁকা ছবিগুলো আমি পোড়াইনি তাহসিন, সব আছে এখানে। তাহসিন ছবিগুলো দেখে কেঁদেই ফেলল। বাবার দিকে তাকিয়ে বলল, তাহলে সেদিন ছাইগুলো? সেগুলো সাদা কাগজ ছিল। তোমাকে আঁকাআঁকি থেকে ফেরানোর জন্য কাজটা করেছিলাম। তুমি যে সেজন্য বাড়ি ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি।
শেষ দিকে জামিল সাহেবের গলা ধরে এল, চোখে পানি। তাহসিন উঠে বাবাকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ পর্যন্ত একে অপরকে ধরেই রইল। স্বর্ণ তাহসিনের বেডরুমে বসে আছে। দুপুরের খাওয়া মাত্র শেষ হল। তাহসিন মায়ের সাথে কথা বলছে। সে তাহসিনের ঘরটা ভালো করে দেখল। শিল্পীর ঘর। তার মনটা ভালো লাগায় আচ্ছন্ন হয়ে গেল। এই ঘরটা তারও। কিছুদিন পর থেকে এখানে সে থাকবে। নিজের মতো করে গুছিয়ে রাখবে। ভালোবাসার মানুষটার সাথে বাকিটা জীবন তাকে এই ঘরেই কাটাতে হবে। ঘরের সাথে লাগোয়া বারান্দাটা বেশ দক্ষিণমুখী হওয়ায় প্রচুর বাতাস আসে। বারান্দা গাছে ভর্তি। তাহসিনের কাছে শুনেছে তার শাশুড়ির গাছপ্রীতি আছে। তার নজর গেল খাটের ওপর ছবির প্যাকেটটার ওপর। তাহসিনের আঁকা ছবি আছে তাতে। সে প্যাকেটটা খুলে প্রথম ছবিটা দেখেছি কি দেখেনি, তাহসিন এসে খপ করে ব্যাগটা টেনে নিয়ে বলল, এসব এখন দেখা যাবে না। স্বর্ণর ভীষণ রাগ হল। দেখা যাবে না মানে? সময় মতো দেখবে। এখন না। আজব। তোমার জিনিস আমি দেখতে পারবো না? এই ছবিটা কত ভালো, একটু দেখতে দাও না। আমি নিজেই দেখাবো। সারপ্রাইজ আছে এতে। আগে দেখলে নষ্ট হবে সেটা। স্বর্ণ মুখ ভেঙচি দিয়ে সরে গেল সামনে থেকে। বিকেলবেলা ইয়াসমিন বললেন, তোর যেতে হবে না স্বর্ণ, তুই থেকে যা। এর মধ্যেই তিনি স্বর্ণকে তুই বলে ডাকতে শুরু করেছেন। তার আদরের মানুষকে তুমি বলে পোষায় না। স্বর্ণ ইয়াসমিনের হাত ধরে বলল, অনেক তাড়াতাড়ি চলে আসব মা। একেবারে পার্মানেন্টলি। ইয়াসমিন স্বর্ণর নাকে থাকা নাকফুলটা খুলে নিয়ে অন্য একটা নাকফুল পরিয়ে দিল। স্বর্ণ জিজ্ঞেস করল, এটা আপনার? না, এটা তাহসিনের আরেকটা মায়ের। তাহসিন অবাক হয়ে বলল, আরেকটা মা মানে? ইয়াসমিন তখন অন্তুর মায়ের কথা বলল। তাহসিনের মনে পড়ে গেল সেই শীর্ণ কুটিরের রুগ্ন বৃদ্ধার কথা। মনের ভেতরে নাড়া দিয়ে গেল পুরো ব্যাপারটা। ইয়াসমিন স্বর্ণকে জিজ্ঞেস করলেন, পড়তে পারবে এটা? অনেক পুরানো ডিজাইন। স্বর্ণ হাসি মুখে বলল, এটা নাকফুল নামা, দোয়া। আমি এখন থেকে এটাই পরব। কোনো অসুবিধা হবে না। কেয়া বিয়ের পর ভালোই আছে। জুলকারনাইন তাকে অনেক ভালোবাসে, যত্ন নেয়, প্রতিটা বিষয়ে সাপোর্ট করে। কেয়ার মনে হয় তার এ জীবনের সব পুণ্যের ফল হিসেবে সে জুলকারনাইনকে পেয়েছে। কেয়ার শ্বশুর শাশুড়িও ভালোই। তবে শাশুড়ি সুযোগ পেলে তাকে কথা শোনাতে ছাড়ে না। তার জন্য ছেলেটা এতদিন বিয়ে করেনি, কষ্টে ছিল, তারা ছেলের থেকে দূরে ছিলেন। এসব কথা তিনি প্রায় কেয়াকে বলতে থাকেন। কেয়া চুপচাপ শোনে। মনে মনে কষ্ট হয়। যে দিনগুলোতে তার মন খারাপ থাকে, জুলকারনাইন কি করে যেন বুঝে যায়। সে সেদিন কেয়াকে নিয়ে বাইরে খেতে চলে যায়, ঘুরতে নিয়ে যায়। প্রায়ই সে কেয়ার মাথায় তেল দিয়ে দেয়। যত্ন করে চুল বেঁধে দেয়। তার প্রিয় ফুলগুলো নিয়ম করে নিয়ে আসতে ভোলে না। কেয়া এবার কার্ডিওলজিতে এফসিপিএস করছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পড়ার চাপ এখন আরও বেশি। সবচেয়ে ভালো ব্যাপারটা হলো তার শাশুড়ি কখনোই পড়াশোনা নিয়ে তাকে কিছু বলেন না। পড়ার সময় কাজের কথাও বলেন না। শুধু মাঝে মাঝে একটা নাতিনাতনির জন্য আক্ষেপ করেন। কেয়ার নিজেরও একটা বাচ্চার শখ হয়। কখনো কখনো মনে হয় পড়াশোনা সব বাদ দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে। তার সবচেয়ে বড় অনুপ্রেরণা এখন জুলকারনাইন। সে তাকে পড়ার ব্যাপারে ভীষণ সাপোর্ট করে। সবসময় বলে, আমার বউ একদিন বড় ডাক্তার হবে।
তার হাতে বাঁচবে হাজার হাজার প্রাণ। স্বর্ণর গায়ে হলুদের দিন রাতে সব ভাইবোনেরা আবার একসাথে হলো অনেক দিন পর। সবার চোখমুখে আনন্দ উপচে পড়ছে। গোল হয়ে বসে আছে সবাই, স্বর্ণ হলুদের সাজে গায়ে হলুদ মেখে। রাত 1:20 বাজে। বাড়িতে তখনও কেউ ঘুমায়নি। ওদের গল্প করার মাঝে শশী, মুনিরা আর শেগুফতা এলেন। সবার সাথে বসে শশী বললেন, বাড়িটা ফাঁকা হয়ে গেছে। কেয়া, মোহনা, আবির কেউ থাকে না। কাল থেকে স্বর্ণও চলে যাবে। আমার ভালো লাগছে না। ভাবলেই বুকটা ভেঙে আসে। আবিরারে ক্ষতটা এখনো শশীর মনে দগদগে ঘা হয়ে আছে, যেটা সময়ের সাথে একটুও কমেনি, উল্টো বেড়েছে। মোহনা মাকে জড়িয়ে ধরে বলল, আমি আছি তো, আর কয়টা দিন, তারপর পড়া শেষ হলেই আবার চলে আসব। শশী বললেন, তোর পড়াশোনা শেষ হতে হতে বিয়ে হয়ে যাবে। শশী এবার কেঁদেই ফেললেন। স্বর্ণ পরিবেশ হালকা করতে বলল, তোমাদের ছেলে আছে দুটো, তাদের বিয়ে করালেই বাড়িতে বউ আসবে, তখন আর ফাঁকা লাগবে না বাড়ি। আরহান সুযোগ পেয়ে বলল, ভালো কথা, সবাইকে একটা জিনিস জানানোর ছিল। জানিয়ে ফেল। আরহান মোবাইলে একটা ছবি বের করে সবার সামনে ধরে বলল, মেয়েটা কেমন? সবাই দেখল হ্যাংলা পাতলা বেশ স্টাইলিশ রংচঙে একটা মেয়ের ছবি। সবাই বুঝে গেল এটা আরহানের গার্লফ্রেন্ড। মুনিরা ছবিটা দেখে হতাশ গলায় বললেন, আমি জানতাম তুই এরকম একটা জুটিয়ে আনবি। আরহান রাগ হয়ে বলল, মা, ও অনেক ভালো। বুঝেছি। বোঝেনি। দেখা করাবো। তারপর বলো, আমরা যদি পছন্দ নাও করি, তুই একেই বিয়ে করে আনবি জানি। তার চেয়ে ভালো করে বিয়ে করানোই ভালো। আরহান খুশি খুশি গলায় বলল, ঠিক আছে, তাহলে আমি খবরটা মাইশাকে দিয়ে আসি। সে ফোন করতে করতে বাইরে চলে গেলে সবাই হেসে উঠল। মুনিরা শুধু বললেন, আমার একটা ছেলে মেয়েও জাতের হয়নি। কেয়া এবার রাগ হল। জাতের মানে? মুনিরা কিছু বললেন না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন জানালার বাইরে। তবে সবার মাঝে তার মন ভালো হতে খুব একটা সময় লাগল না। সে রাতে স্বর্ণর আর ঘুমানো হল না। সবাই চলে যাওয়ার পর সে বাবা মায়ের কাছে গেল। বাবা জাহিদ হাসান তখন বসে আছেন। শেগুফতা জামাকাপড় গোছাচ্ছেন। স্বর্ণকে দেখে বাবা বললেন, স্বর্ণ, আমার কাছে এসো তো। স্বর্ণ কাছে যেতেই জাহিদ সাহেব তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। অনেকক্ষণ কাদার পর বললেন, মা, তোর সাথে আমার অনেক অন্যায় হয়ে গেছে। আমাকে তুই মাফ করবি কোনো দিন? স্বর্ণর সারা জীবনের রাগ পানি হতে সময় লাগল না। সে বলল, আমার কোনো রাগ নেই বাবা। জাহিদ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক বলছিস তো? হ্যাঁ বাবা, তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। জাহিদ সাহেব শুয়ে পড়লেও শেগুফতা জেগে রইলেন। স্বর্ণ শেগুফতার কাছে গিয়ে তার কোলে মাথা রেখে বলল, মা, তুমি কখনো আমার সাথে ছিলে না, কিন্তু মনে মনে সবসময় ছিলে। মা বলতে আমার তোমার কথাই সবসময় মনে হতো। মুখে না বললেও মনে মনে তুমিই আমার মা ছিলে। শেগুফতা বললেন, আমারও তো একটাই মেয়ে, তুই। সাথে থাকা হয়নি, আর কখনো হবেও না। কিন্তু মনে রাখবি, এই মা সবসময় তোর মনের খুব কাছে আছে। মা, আমাকে ছোটবেলায় কেউ গল্প শোনায়নি। তুমি একটা গল্প শুনিয়ে ঘুম পাড়াবে আজকে? শেগুফতা হেসে স্বর্ণর মাথায় হাত বুলিয়ে দিয়ে রূপকথার গল্প বলতে শুরু করলেন। স্বর্ণর পুরোটা শোনাও হল না। সে আরামে ঘুমিয়ে গেল। শেগুফতা বাকিটা রাত মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন।
তার মাতৃত্বের স্বাদ এক রাতে পাওয়া হয়ে গেল অনেকটা। 8 বছর পর মোহনা চীনের মহাপ্রাচীরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এত সুন্দর! এটা না দেখলে আমার জীবনটা বৃথা হয়ে যেত। দেখো উইটা। সাড়া না পেয়ে মোহনা আশেপাশে তাকাল। কেউ নেই। একটু দূরে দাঁড়িয়ে রুহান ক্যামেরা তাক করে রেখেছে একটা টিয়া রঙের পাখির দিকে। ফটোগ্রাফির ভীষণ শখ এই ছেলের। মোহনা প্রায় বলে, শুধু শুধু জিওলজিস্ট হয়েছ, এর চেয়ে ফটোগ্রাফার হলেই পারতে। রুহান তখন একগাল হেসে বলে, বয়স তো আর চলে যায়নি, এখনো হতে পারব। রুহান পাখিটার ছবি তুলল সাবধানে। তারপর মোহনার কাছে এসে তাকে দেখিয়ে বলল, দেখো, অনেক ভালো না? মানুষকে প্রশংসা করার সুযোগ দাও তুমি, নিজেই তো নিজের ঢোল পিটিয়ে বাঁচো না। রুহান মোহনার কথার জবাব দিতে গিয়েও কি একটা দেখে থেকে গেল। ক্যামেরা তাক করে এগিয়ে গেল সেদিকে। মোহনা হেসে উঠল। রুহান ছেলেটা খুব একটা সুন্দর নয়। কালো গায়ের রং, চোখগুলো ছোট ছোট, এতটা লম্বাও নয়, বেটে ধরনের। অথচ মোহনার মনে হয় এই মানুষটা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ, যার আশেপাশে থাকলেও জীবনটা অসহ্য সুন্দর মনে হয়। একদিন বৃষ্টির মধ্যে ছেলেটা তার হাত ধরে বলেছিল, মোহনা, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আজ থেকে নয়, যেদিন তুমি ঢাবির পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে সেদিন থেকে। আমার হাতে মাথা রেখে আধো আধো করে মায়াবী চোখ দুটো দিয়ে তাকালে, তখন থেকে ভালোবাসি। যেদিন আমার জন্য ভোরবেলা ছুটে এসেছিলে, সেদিন থেকে আরো বেশি করে ভালোবাসি। রুহানের অলটপালট কথা শুনে মোহনা হেসে ফেলেছিল। সেই সময় তার সামনে থাকা ছেলেটাকে চেনা হয়ে গিয়েছিল পুরোপুরি। এই ছেলের হাত ধরে অনায়াসে জীবনটা পার করে দেয়া যায়। সে সেদিন রুহানের হাতটা শক্ত করে ধরে নিয়েছিল। সুন্দরের মানে মোহনা ভালোভাবে বোঝে না। চেহারা সুন্দর কি স্থায়ী? না। আর মনের সৌন্দর্য, সে তো সারা জীবনের। মাহাদিকে সে নিজের চোখে কৃতকর্মের শাস্তি পেতে দেখেছে। তার সাথে বোঝাপড়ার অনেকদিন পর একদিন মোহনার কাছে অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। মোহনা ধরতেই চেনা একটা কণ্ঠ বলে উঠেছিল, একটু বাইরে আসবে? একটা দরকার ছিল। মোহনা পারেনি কথাটা ফেলতে। সে হলো থেকে বের হয়ে মাহাদিকে দেখে চিনতেই পারেনি। ছেলেটার শ্বেত রোগ হয়েছে। সারা শরীরে কেমন সাদা সাদা বিচ্ছিরি দাগ। মুখে সবচেয়ে বেশি। সুন্দর চোখ দুটোর একটাতে ছানি পড়ে গেছে। মোহামা ভয় পেয়ে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার? মাহাদি সেদিন কেঁদে বলেছিল, পাপের শাস্তি পাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও মোহনা, নয়তো আমি মরেও শান্তি পাব না। মোহনা তাকে ক্ষমা করেছে কি না সে নিজেই জানে না। তবে তার ছেলেটার জন্য করুণা হয়। মন থেকে ঘৃণা আর আসে না। রুহানের ডাকে ঘোর ভাঙল মোহনার। রুহান বলছে, এসো, রোদ উঠে যাচ্ছে, পরে কষ্ট হবে যেতে। মোহনা সামনে গিয়ে রুহানের হাত ধরে এগিয়ে গেল সামনে। তাহসিন এক বিরাট বাড়ি বানিয়েছে পাহাড়ের ঢালে। শুধু দুটো ঘর, দুটোই বড় বড়। একটা ফাঁকা, অন্যটায় বিশাল একটা খাট পাতা শুধু। পুরো বাড়ি সাদা রং করা। বাড়ির সামনে লনে বড় বড় ঘাস। বাড়িটাতে স্বর্ণ আগে আসেনি, আজই প্রথম। বাইরে থেকে দেখে তার খুব পছন্দ হয়েছে। তাহসিন তার চোখ ধরে নিয়ে গেল ভেতরে। ফাঁকা ঘরটার ঠিক মাঝখানে দাঁড় করিয়ে চোখ খুলে দিল। স্বর্ণ চোখ খুলেই চিৎকার দিল। চিৎকারের শব্দ ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগল। ঘরের সবগুলো দেয়ালে তার ছবি।
সবগুলো ছবি হাতে আঁকা। সে ভালোই বুঝতে পারছে ছবিগুলো তাহসিন এঁকেছে। তার চোখে পানি এসে গেল। সে তাহসিনের দিকে তাকাল। তাহসিন হাসছে, ভীষণ সুন্দর হাসি। স্বর্ণ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। একটু পরেই কতগুলো হাততালির শব্দ শুনে স্বর্ণ ছেড়ে দিল তাহসিনকে। তিনটা কণ্ঠ একসাথে বলে উঠল, সারপ্রাইজ মাম্মা। স্বর্ণ জল চোখে তাদের দিকে তাকিয়ে হেসে ফেলল। তার একসাথে তিনটা মেয়ে হয়েছে। তিনজন দেখতে একই রকম। এদের নাম লাল, নীল, সবুজ। এই অদ্ভুত নাম রেখেছেন তাদের দাদি। ইয়াসমিনের বক্তব্য, বাচ্চাগুলো হওয়ার সময় একজন লাল, একজন নীল আরেকজন সবুজ রঙের হয়ে জন্মেছিল। তাই তাদের এমন নাম। অবশ্য ভালো নাম আছে, তবে ডাকনাম এগুলোই। শেষ বিকেলের স্বর্ণালী আলো ধুয়ে দিচ্ছে চারদিক। লাল, নীল, সবুজ ছুটোছুটি করে খেলছে লনে। লাল সূর্যটা অস্ত যাচ্ছে ধীরে ধীরে। স্বর্ণ বারান্দায় দাঁড়িয়ে তাহসিনের কাঁধে মাথা রাখল। আজ পৃথিবীর সব সুখ তাদের আঙিনায় জড়ো হয়েছে। সমাপ্ত।